আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে বছরের শুরুর ফ্লাইটটা কেমন হয় সেটা আপনাদের কাছে এক্সপিরিয়েন্স করে শেয়ার করা। তো তারই ধারাবাহিকতায় আমি কিন্তু বছরের শেষ দিনে একটি ফ্লাইট করেছি এবং সেটির ভিডিও অলরেডি আপলোড করেছি, এবং বছরের শুরুতে মানে 2025 সালের প্রথম দিনের প্রথম ফ্লাইটটা কেমন হয় সেটা এক্সপিরিয়েন্সটা শেয়ার করা। তো আজকের এই ফ্লাইট রিভিউতে আমি যাব হচ্ছে চিটাগং থেকে ঢাকাতে এয়ার স্টার একটি এটিএস 72-600 বিমানে করে। তো আজকের সকালবেলায় আমি এই ফ্লাইটটিতে উঠবো এবং পুরো ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করব, এবং ভিডিও শেষে আমি এই পুরো এক্সপিরিয়েন্সটার রিভিউ দিব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। What is up, guys? Welcome back to my another video, another flight video. আজকে আমরা যাব হচ্ছে চিটাগং থেকে ঢাকাতে এয়ার স্টারে করে, এয়ার স্টার এটিএস 72 একটি এয়ারক্রাফট দিয়ে। তো আমরা পতেঙ্গা থেকে মানে চিটাগং থেকে চলে যাব হচ্ছে চিটাগং যেই শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে সেটিতে, এবং পুরো ফ্লাইট রিভিউটি আমি আপনাদেরকে করে দেখাবো। ওখানে কিরকম কি এক্সপিরিয়েন্স হচ্ছে সবকিছু। সো লেটস গো। আর যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি বলেছি যেহেতু 10,000 এর উপলক্ষে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি, আর 20,000 হয়ে গেলে তখন কিন্তু আবার আমি আপনাদেরকে এরকম অন্য কোথাও নিয়ে যাব, মানে ফ্লাইট রিভিউ উপহার দিব। সো লেটস গো। ওকে, আমরা হচ্ছে চিটাগংয়ের তো আমি চিটাগং এয়ারপোর্টে ডোমেস্টিক টার্মিনালের গেটে ঢোকার পরেই এখানে এয়ার স্টার সেলফ চেকিং এর একটি মেশিন দেখলাম। তো এটি কিন্তু শুধু এয়ার স্টে আছে সেলফ চেকিং, তার মানে আপনাকে লাইনে দাঁড়িয়ে চেকিং করা লাগবে না। আপনি শুধু আপনার যে টিকিট নাম্বারটি আছে সেটির যে বুকিং নাম্বার আছে সেটি এখানে লিখে দিলেই কিন্তু আপনার বোর্ডিং পাসটি কিন্তু বেরিয়ে যাবে। সিট নাম্বার সহ ঠিক আছে। তো এই যে এটি হচ্ছে আমার বোর্ডিং পাস এয়ার স্টার। ফ্লাইট নাম্বার হচ্ছে, আমার বোর্ডিং পাসে লেখা হচ্ছে 2A416 ফ্লাইট নাম্বার, যেটা ডিপার্চার হবে 11:55 দুপুরে একটা ফ্লাইট। আচ্ছা, তো এয়ারস্টার কিন্তু যদি আপনার কোনো লাগেজ না থাকে, চিটাগং এয়ারপোর্টে কিন্তু ওদের সেলফ চেক ইন আছে, কোনো লাইনে দাঁড়ানো লাগবে না। আমি কিন্তু এটা সেলফ চেক ইনে নিয়ে নিয়েছি, একটু আগে দেখতে পেয়েছেন। ওকে, আমরা আজকে যাবো চট্টগ্রাম থেকে ঢাকা। আমার সিট নাম্বার 7A। এয়ার স্টার ফ্লাইট, এটাতে করে আমরা ঢাকা যাব আজকে। ইউএস বাংলার আরেকটা ফ্লাইট এখানে, প্রচুর সাউন্ড। ওকে, আমরা এটাতে করে চলে যাব। এটা হচ্ছে এয়ার স্টার এটিএস 72-600 একটি এয়ারক্রাফট। তো আজকে আমি যেই বিমানটিতে করে যাব এটি হচ্ছে এটিএস 72-600 একটি এয়ারক্রাফট। এটি হচ্ছে এয়ার স্টার একটি বিমান। এটির রেজিস্ট্রেশন নাম্বার সিরিয়া 2 সিরিয়া ট্যাঙ্গো আলফা। এই বিমানটির বয়স প্রায় 8 বছরের মতো। এয়ার স্টার প্রায় 4টি এয়ারক্রাফট আছে, এসএম এয়ারক্রাফট এটিএস 72-600। তার ভেতরে 3টির বয়স এরকমই 8 বছরের মতো, এবং রিসেন্টলি তারা কিন্তু নতুন আরেকটি এটিএস 72-600 নিয়েছে, সেটির বয়স কিন্তু মাত্র 2.5 বছরের মতো। তো এই 4টি এটিএস 72-600 দিয়েই কিন্তু এয়ার স্টার এই ডোমেস্টিক ফ্লাইটগুলো পরিচালনা করে থাকে। সিরিয়া 2 সিরিয়া ট্যাঙ্গো আলফা, এই যে এটার ব্যাক। আবার ওদের পেছনে আছে ইউএস বাংলার এয়ারক্রাফট, আর ওই পাশে ওই যে আরে রঙের ট্রেনিং এয়ারক্রাফট গুলো আমাদের। এই যে আমাদের আরে রঙের ট্রেনিং এয়ারক্রাফট। তো আমরা এই এয়ার স্টাতে করে আজকে চিটাগং থেকে ঢাকায় চলে যাব। লুদিয়া পাখির সাথে আমরা যাব। খুব সুন্দর একটি এয়ারক্রাফট।
7A. Okay. 7A. সামনে চলে যাবে। 7A. মাঝখানে আমাদের ইঞ্জিন স্টার্ট দিয়ে দিয়েছে। এই যে আমাদের রোদিয়া পাখি স্টার্ট হয়ে গেছে। তো প্রথমে ঢুকে রেজিস্ট্রেশন করে লেডিস আমার খেলা খালি মহান আল্লাহ চলে যাচ্ছি মোবাইল ফোন ব্যবহার থাকবেন জাহাজে wish you a very good There are 4 emergency executive aircraft, 2 at the front and 2 at the back. Each an emergency is right along the floor with 2 into the back of the exit. One of the room where after সামনে সম্পর্ক থাকা আমি আপনাদের সাথে দেখব আমাদের সরকার এই যে তো তো এখানে ফ্লাই করার আগে কেবিন ক্রুর নিরাপত্তা নির্দেশনাবলী দেখে নিতে বললো। আমরা আজকে ফ্লাই করতেছি ATR 72-600 একটা বিমানে। এটির 4টি এক্সিট পয়েন্ট আছে এবং এই 4টি আসলে ইমার্জেন্সি এক্সিট হিসেবেও ব্যবহার করা হয়। এবং দেখতে পাচ্ছেন এটার যে সিট লেআউটটা, এই ATR 72-তে প্রায় 72টার মতো সিট আছে। তো এখানে ইমার্জেন্সি ল্যান্ডিং এর সময় কি কি করতে হবে এখানে কিছু প্রসিডিউর দেওয়া আছে এবং জরুরি অবতরণের সময় আমাদের কিভাবে এই ডোরগুলো খুলতে হবে সেগুলো এখানে দিক নির্দেশনা দেওয়া আছে। তো প্রত্যেকটা বিমানে ওঠার পরেই এই নিরাপত্তা নির্দেশনাবলীগুলো দেখে নেওয়া উচিত এবং কোথায় ইমার্জেন্সি গেট আছে এবং কি সময় কি করণীয় সেটা আমাদের মাথায় রাখা উচিত। তো এখানে দেখতে পাচ্ছেন লাইফ ভেস্ট কিভাবে পড়তে হবে বা লাইফ জ্যাকেট কিভাবে পড়তে হবে, কিভাবে বের হতে হবে। আগুন লাগার সময় দেখতে পাচ্ছেন নিচে দিয়ে হামাগুড়ি দিয়ে বের হতে হবে। তো এখানে যে পানিতে অবতরণ করলে কিভাবে যেই সেফটি সিস্টেমগুলো কাজ করে এখানে কিন্তু দেওয়া আছে। প্লাস হচ্ছে আমাদের সিটের নিচে আমাদের সেই লাইফ জ্যাকেট আছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে এবং লাইফ জ্যাকেট কিভাবে খুলতে হবে সেটাও কিন্তু এখানে সিস্টেমগুলো দেওয়া আছে। তো আমরা আকাশে উঠে গেলাম। আমরা দেখতে পাচ্ছি 2025 সালের নতুন দিন, নতুন সূর্য। তো উপরে ওঠার পরে আমার সিটের সামনে আমি একটা ম্যাগাজিন দেখতে পেলাম, এটার নাম হচ্ছে সেলে স্টার। তো এই সিটের সামনে যেই ম্যাগাজিনটা আছে এই সেল স্টারটা আমরা দেখি এটার ভিতর কি কি আছে। তো এখানে যেটা আমরা দেখতেছি এখানে উপরে লেখা সেল স্টার, এখানে বাংলাদেশ দেশ কার, আমার আপনার সবার, এরকম একটা লেখা। তো ভিতরে ঢুকে আমি দেখি আসলে কন্টেন্ট এখানে কি কি আছে। তো এখানে কন্টেন্ট যেটা দেখে বুঝতে পারলাম আমি এখানে বাংলাদেশের যে জুলাইয়ের অভ্যুত্থানের কথা হয়েছিল সেটার একটা বিষয়বস্তু এই পুরো সেল স্টার যেই ম্যাগাজিনটা আছে এটাতে এয়ার স্টার ফুটিয়ে তোলার চেষ্টা করেছে।
তো এখানে উপরে পাবলিশড ডেট দেখাচ্ছে নভেম্বরের 2024 সাল, তার মানে 1.5 মাস আগেই এই ম্যাগাজিনটা তৈরি করা হয়েছে বা পাবলিশ করা হয়েছে। তো আমরা দেখি আসলে ভেতরে কি কি আছে। তো এই যে দেখতে পাচ্ছি 32 নম্বর পেজে হচ্ছে জেন জি এর বিজয়, মানে জেনারেশন জেড এর বিজয়, মানে আমাদের পুরো জুলাইয়ের যে অভ্যুত্থানটি সেটি সম্পর্কে আসলে এই পুরো ম্যাগাজিনটি। তো আমরা দেখি আসলে ভেতরে কি কি আছে। তো এই পেজে দেখলাম যে জয়গান, তারপর এখানে আব্দুল নূর তুষারের একটি পেজ, এখানে বিভিন্ন অ্যাড দেওয়া। তো এই পাশে হচ্ছে তাদের যে অরবিট, মানে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম যেটা, সেই অরবিটের অ্যাড দেওয়া। মানে আপনারা তাদের এই নিবন্ধন করে রাখলে যতবার আপনি এয়ারস্টার ফ্লাই করবেন একটা মাইলেজ যোগ হবে, পরবর্তীতে সেই মাইলেজ কিন্তু ইউজ করতে পারবেন আপনি, এবং ফ্রি টিকিটও নিতে পারবেন বা অ্যাডিশনাল অনেক ফ্যাসিলিটিস নিতে পারবেন। তাদের আরও অনেক ফিচার্স আছে এই অরবিট প্রোগ্রামের। আমি নিজেও একজন এই অরবিট প্রোগ্রামের মেম্বার। তার মানে আমি যতবার এই এয়ারস্টার ফ্লাই করব ততবারই কিন্তু আমার একটা মাইলেজ যোগ হবে, এবং সেই মাইলেজ কিন্তু আমি পরবর্তীতে ইউজ করতে পারবো। তো এরপরে এখানে একটা দেখতে পাচ্ছি আমরা আরেকটা অ্যাড। তারপরে এই পেজে হচ্ছে দেওয়ালে বিপ্লবের রং। আচ্ছা, মানে আমাদের জুলাই অভ্যুত্থানে বিভিন্ন ওয়ালে কিন্তু এই ধরনের গ্রাফিতি তৈরি করা হয়েছিল, গ্রাফিতি আঁকা হয়েছিল। তো এগুলোর একটা নিউজ এখানে দেওয়া, তুমি কে আমি কে বিকল্প, এই ধরনের অনেক কিছু আসলে অনেক দেওয়াল পত্রিকা, দেওয়াল যে গ্রাফিতি আর কি, দেওয়াল পেইন্ট এগুলো ছিল, এগুলোর একটা নিউজ এখানে তারা দিল যে কিভাবে যে প্রতিবাদ প্রকাশ করা হয়েছিল এই দেওয়াল গ্রাফিতির মাধ্যমে। তো এরপরে দেখতেছি আমরা এখানে কার্টুনে বিদ্রোহ। আচ্ছা, একটা এক্সিবিশন হয়েছিল যেখানে বিভিন্ন কার্টুনের মাধ্যমে বিদ্রোহকে ফুটিয়ে তোলা হচ্ছে, এটা এখানে দেওয়া। এখানে এয়ারস্টার একটা পেজ দেওয়া, এয়ারস্টার কোথায় কোথায় ফ্লাইট পরিচালনা করে সেখানে একটা রুট ম্যাপ দেওয়া। তো দেখতে পাচ্ছেন সৈয়দপুর, যশোর, তারপর বরিশাল, এবং এখানে দেখতে পাচ্ছি কলকাতাতেও তারা হয়তো ফ্লাইট শুরু করতে পারে, এখানে দেওয়া। এখানে এটিএস 72 এর একটি স্পেসিফিকেশন দেওয়া, বিভিন্ন ধরনের অ্যাড দেওয়া আছে এখানে আরো। তারপরে এখানে যে আমাদের বন্যায় যে ফেনীতে যে বন্যা হলো সেই বন্যার একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে, কারণ এটা আসলে একটা ট্র্যাজেডি ছিল। সেই বিপ্লবের পরে কিন্তু এই বন্যা শুরু হয় ফেনীতে, অনেক মানুষ আসলে মারা যায়। এখানে আরেকটা জিনিস দেখতে পারবো, পোশাকে পাহাড়ের স্নিগ্ধতা। আচ্ছা, এখানে পাহাড়িদের একটা ব্যাপার ফুটিয়ে তোলা হচ্ছে পোশাকের মাধ্যমে। পাহাড়িদের পোশাক যে কত সুন্দর সেটা এটাতে ফুটিয়ে তোলা হচ্ছে। এখানে বাংলার জেন জি এর বিজয়, মানে আমাদের জেনারেশন জেড যে অভ্যুত্থান ঘটিয়েছে সেটির এখানে আরেকটি নিউজ দেওয়া অথবা দেওয়া। তো এখানে এয়ারস্টার আর একটি নিউজ দেওয়া। এয়ারস্টার কিন্তু আইওএসএ স্ট্যান্ডার্ড বা সার্টিফিকেট তারা লাভ করেছে ইয়াংগেস্ট এয়ারলাইন্স হিসাবে। তো সেখানে সেই নিউজটা কিন্তু এখানে দেওয়া আছে। তো এই হলো ওভারঅল আমার সামনে থাকা যে সেলেস্টার ম্যাগাজিনটি, এটি আসলে পুরোটা জুলাইয়ের অভ্যুত্থানের উপরে বেস করে তৈরি করা হয়েছে। জিনিসটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। ম্যাগাজিনে কারে তারা পুরো বিষয়টা ধরে রাখার চেষ্টা করেছে, এবং যারা যাত্রী তারা কিন্তু চাইলেই এই জিনিসগুলো দেখতে পারে। শুধু তারা না, যে কোনো ফরেনার্সরাও যদি এটা দেখে তারা কিন্তু পড়লে বুঝতে পারবে যে জুলাইয়ের অভ্যুত্থান কি ছিল, ওভারঅল সবকিছু, মানে 2024 সালে ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে আসলে এই ম্যাগাজিনটি তৈরি করা। ম্যাগাজিন দেখতে দেখতে আমাদের সামনে আবার খাবার চলে আসলো। তো এই খাবারের প্যাকেজটা আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স এবং একটা পানি দেওয়া হচ্ছে। বক্সটা ইয়েলো কালার, উপরে হচ্ছে এয়ারস্টার লোগো, এবং এখানে ট্রিপ ফিউল লেখা, মানে খাবার খেলে আমাদের ফিউল বাড়বে, মানে গ্রিনে চলে আসবে। এটা খুবই ইন্টারেস্টিং ছিল। এই ছোট ছোট জিনিসগুলো আসলে অনেক বেশি ইন্টারেস্টিং। এখানে এই পাশে লোগো এবং দুই পাশেই ট্রিপ ফিউলের লোগো দেওয়া আছে। তো আমরা এখন দেখি যে এটার ভেতরে আসলে আমাদেরকে কি দিয়েছে। তো এই স্ন্যাক্স বক্সটি খোলার পরে প্রথমে একটা টিস্যু দেওয়া উপরে, এবং এর ভেতরে একটা কেক দেওয়া। কেকটা খুবই প্রিমিয়াম মনে হচ্ছে, এবং তার নিচে আরেকটি খাবার দেওয়া, সেটি হচ্ছে স্যান্ডউইচ। তো স্ন্যাক্স হিসাবে এটা ফার এনাফ, মানে একটা স্যান্ডউইচ এবং একটা কেক। আমাদের খাওয়া দাওয়া শেষ। তো আমরা দুর্গার গতিতে এগিয়ে চলছি। আমরা মাঝ আকাশে আছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে, চিটাগং থেকে আসলে ঢাকাতে যাচ্ছি আমরা। এটি হচ্ছে এয়ারস্টার, আমরা যে পিছনে দেখতে পাচ্ছি ক্যাচ দ্য স্টার, সুন্দর একটা স্লোগান। তো আমরা হয়তো একটা দিকে ঢাকা পৌঁছবো,
আজকের তারিখ হচ্ছে 1 জানুয়ারি, প্রথম দিন 2025 সাল। তো 2025 সালের প্রথম দিনে আমি আপনাদেরকে একটি ফ্লাইট রিভিউ দিচ্ছি। এটা হচ্ছে এয়ার স্টার। তো আমরা আর অল্প কিছুক্ষণ পরে ডিসেন্ডিং করা শুরু করব। তো যেতে যেতে আমি এই এটিএস 72-600 এই বিমানটি সম্পর্কে কিছু আইডিয়া আপনাদেরকে দিই। এটি আধুনিক এবং মাঝারি আকারের একটা টার্বোপ্রপ বিমান। এটা প্রধানত আঞ্চলিক ফ্লাইটের জন্যই ব্যবহার করা হয়। এই বিমানটি ফ্রান্স ও ইতালির যৌথ উদ্যোগে তৈরি করা হয়। এটির নাম হচ্ছে এটিআর। এটি অন্যতম একটি মডেল এবং খুবই পপুলার একটা মডেল। এই বিমানটি 68 থেকে 78 জন যাত্রী বহন করতে পারে এবং এটিতে যে ইঞ্জিন আছে এটি হচ্ছে প্র্যাট অ্যান্ড হুইটনির PW127M টার্বোপ্রপ একটি ইঞ্জিন। এই ইঞ্জিনটি দিয়ে এটি প্রায় 1510 কিলোমিটার পার আওয়ারে কিন্তু ছুটে চলতে পারে এবং এটি প্রায় 1600 থেকে 1700 কিলোমিটার পর্যন্ত পেলোড সহ দূরত্ব অতিক্রম করতে পারে। তো এই এটিআর 72-600 বিমানটি অত্যাধুনিক ককপিট এবং ডিজিটাল এভিওনিক সিস্টেম দ্বারা সজ্জিত। এতে ইলেকট্রনিক্স ভিত্তিক ইনস্ট্রুমেন্ট ডিভাইস রয়েছে যা পাইলটদেরকে আরো সহজে বিমান পরিচালনা করতে সাহায্য করে। এবং এটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটি কিন্তু পরিবেশ বান্ধব এবং এটি জ্বালানি সাশ্রয়ী, তুলনামূলকভাবে কম কার্বন নিঃসরণ করে থাকে। এর জন্যই এটিআর 72-600 এটি দেশি রুটে এয়ারলাইন্সগুলোর কাছে খুবই জনপ্রিয়। এই এটিআর 72 কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার তারাও কিন্তু ইউজ করে। শর্ট টেক অফ এবং ল্যান্ডিং এর জন্য কিন্তু এটিআর 72 খুবই জনপ্রিয়। তো সম্পূর্ণ লোড নিয়ে এই বিমানটি প্রায় 1333 মিটার রানওয়েতেই কিন্তু টেক অফ করে এবং 918 মিটার রানওয়েতে কিন্তু ল্যান্ড করতে পারে। তার মানে বুঝতে পারছেন যে এটি শর্ট টেক অফ এবং ল্যান্ডিং এর জন্য খুবই জনপ্রিয়। সেজন্য কিন্তু ছোট রানওয়ে বা আঞ্চলিক বিমানবন্দরের কার্যক্রম পরিচালনা করার জন্য এটি কিন্তু খুবই উপযোগী। তো দেখতে দেখতেই আমরা চলে আসলাম ঢাকাতে। আমাদের পাইলট অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যে আমরা ল্যান্ডিং এর জন্য যেন প্রস্তুত নেই। তো আজকে 2025 সালের প্রথম দিন, 1 জানুয়ারি বা 1 জানুয়ারি, সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। এবং আমরা চিটাগং থেকে ঢাকাতে চলে আসলাম। কিছুক্ষণ পরেই আমাদের এয়ারক্রাফটটা ল্যান্ডিং করবে। তো ঢাকার আকাশ দেখতে পাচ্ছেন প্রচন্ড কুয়াশাচ্ছন্ন, যেহেতু এখন উইন্টার সিজন। তো এখন কিন্তু এই কুয়াশার উপর বেস করেই কিন্তু এয়ারক্রাফটের ফ্লাইট পরিচালনা করা হয়। কুয়াশায় কিন্তু বেশি কুয়াশা থাকলে এয়ারক্রাফটের ফ্লাইট কিন্তু কোনো কোনো সময় বাতিলও করা হয়। ওকে, আমাদের নামানোর জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। তো আমরা একটু পরে নেমে যাবো শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমার 2025 সালের 2025 সালের প্রথম ফ্লাইট 1 জানুয়ারি। আপনাদেরকে এই এয়ার স্টার ফ্লাইট যে আমাদের এয়ারক্রাফটের ইঞ্জিন আস্তে আস্তে স্লো হচ্ছে, মানে স্পিড কম হচ্ছে। কারণ তো ওদের নিচে কিন্তু একটু বাড়িঘর দেখা যাচ্ছে ফগের ভিতরে, মানে বাউনিয়া দিয়ে আসলে না, বুঝিয়ে নিচে কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে। ওই যে আমাদের উত্তরা দেখা যাচ্ছে। আস্তে আস্তে চলে আসলাম আমরা কাছাকাছি। এই যে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে। এই যে আমাদের রানওয়ে। প্রচুর ফগ কিন্তু ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আজকে। আলহামদুলিল্লাহ নিরাপদভাবে মাটিতে ল্যান্ড করবো। সকল প্রশংসা আল্লাহ, তিনি আমাদেরকে কম সময়ে ঢাকা নিয়ে এসেছেন, নিরাপদে নিয়ে এসেছেন। প্রত্যেকটা ফ্লাইটের এই সুবিধা করা উচিত, যেটা আমি বলেছি। উপরে উঠলে আসলে আর কেউ বাঁচাতে পারে, যে কোনো কিছু করে যেতে পারে। এই জন্য প্রত্যেকটা ফ্লাইটে অবতরণ করে আল্লাহর উপর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কারণ মাঝ আকাশে আপনাকে সাহায্য করার মতো তবে এয়ার স্টার টোটাল 4টা এয়ারক্রাফট। একটা এয়ারক্রাফটে তারা
গত বছরে আরেকটা এয়ারক্রাফট নভেম্বরে এই এয়ারলাইন্সটি 2022 সালে শুরু হয়। দুটি এয়ারক্রাফটে 23 সালে তার আরেকটা নেয়, 24 সালে নভেম্বরে আরেকটা এয়ারক্রাফট, টোটাল 4টা ফ্লিট। তো আমরা ফ্লাইট করছি হচ্ছে এটা 72 যেটি এই কল সাইন হচ্ছে। তো আমাদের বিমানটি যেহেতু ল্যান্ডিং করে ফেলেছে, তো ওভারঅল আমি আমার যদি এক্সপিরিয়েন্সটা শেয়ার করি বা ওভারঅল আমি প্রত্যেকটা ফ্লাইটেরই একটা রিভিউ দেওয়ার চেষ্টা করি। তো প্রথমে চলে আসি এটার টাইমলিনেস নিয়ে। এটি কিন্তু শিডিউল ডিপার্চার হওয়ার কথা ছিল 11:55 মিনিটে, কিন্তু অ্যাকচুয়ালি এটি স্টার্ট করেছে বা ফ্লাই করেছে 12:09 মানে প্রায় আরও 15 মিনিট পরে, এবং অ্যারাইভেল হওয়ার কথা ছিল কিন্তু 12:45 এবং অ্যাকচুয়ালি এটি ল্যান্ডেড হয়েছে 12:51 মানে 10 মিনিট প্লাস মাইনাস বা 15 মিনিট প্লাস মাইনাস হয়েছে আর কি। তো টাইমিংয়ের ব্যাপারে যেহেতু যারা ডোমেস্টিক রুটে ফ্লাই করেন, মাঝে মাঝে ডোমেস্টিক রুটে ফ্লাই করে তারা আবার ইন্টারন্যাশনাল ফ্লাইটে জয়েন করেন, সেক্ষেত্রে এই টাইমিংটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্যই আমি এই টাইমিংয়ের ব্যাপারগুলো প্রত্যেকটা ফ্লাইট রিভিউতে আমি তুলে ধরার চেষ্টা করি। তো আমার আজকের ফ্লাইটটি কিন্তু প্লাস মাইনাস 15 মিনিট হয়েছে। এরপর চলে আসি আমি যে এয়ারক্রাফটে করে এসেছি সেটি সম্পর্কে। এটি হচ্ছে এটিআর 72-600 একটি মডেলের বিমান। নিঃসন্দেহে এটি স্বল্প দূরত্বের মাঝারি আকারের একটি বিমান। তো এই বিমানটি খুবই কমফোর্টেবল। তো আজকে আমার যে বিমানটি ছিল এটির নাম হচ্ছে বা রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে সিয়েরা ট্যাঙ্গো আলফা। এই বিমানটির বয়স প্রায় 8 বছর বা 9 বছরের মতো, এবং এই বিমানটি কিন্তু পূর্ববর্তীতে সৌদি আরবের নাসমা এয়ারলাইন্স ইউজ করেছে। তো ওভারঅল বিমানটির বয়স কিন্তু 9 বছর। তবে বিমানটির বয়স 9 বছর হলেও বিমানটি কিন্তু অতটা পুরনো দেখতে মনে হয়নি, মানে খুবই ফ্রেশ ছিল। এরপর আমরা কথা বলবো এয়ার স্টার ফুড নিয়ে। তো এখানে আমাদেরকে একটা পানির বোতল এবং একটা স্ন্যাক্সের বক্স দিয়েছে। তো স্বল্প দূরত্বে এই ছোট স্ন্যাক্সই এনাফ আমার মতে। তবে এখানে তাদের যে ছোট ছোট ডেকোরেশনগুলো ছিল এগুলো খুবই ইন্সপায়ারিং এবং খুবই ইন্টারেস্টিং ছিল, এবং আমাদেরকে আজকে দিয়েছিল হচ্ছে একটি কেক এবং একটি স্যান্ডউইচ। তো তাদের খাবার কেমন লাগে এটা আসলে এক একজনের উপর ডিপেন্ড করে। আপনাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এরপর আমি কথা বলবো কেবিন ক্রুদের ইমপ্রেশন নিয়ে বা কেবিন ক্রুরা কিরকম বিহেভ করে সেটা নিয়ে। তো আজকের এই ফ্লাইটটিতে দুজন কেবিন ক্রু ছিল, একজন মেল এবং একজন ফিমেল। তো প্রত্যেকজন যাত্রীর সাথে আসলে তারা খুবই আন্তরিক ছিল, এবং একজন ডিসেবল প্যাসেঞ্জার ছিল, তাকে কিন্তু তারা খুব সাপোর্ট দিচ্ছিল। তো কেবিন ক্রু ইমপ্রেশনের ক্ষেত্রে যদি আমি বলি, তাদের বিহেভিয়ার যথেষ্ট পোলাইট এবং ভদ্র নম্র ছিল। সবকিছু আসলে খুব ডিসিপ্লিন ওয়েট আগাচ্ছিল, সবকিছু আসলে খুবই স্মুথ হয়েছিল। তো কেবিন ক্রুদের ব্যাপারে আমার আসলে কোনো কমপ্লেন নেই, দে আর এনাফ প্রফেশনাল। তো এরপর আমি কথা বলবো টিকেটের প্রাইসিং এর ব্যাপারে। তো তাদের ওয়েবসাইটে ঢোকার পরে আমি তাদের একটি প্রোমো কোড দেখলাম। তো সেই প্রোমো কোডটি এখানে অ্যাপ্লাই করার পরে মানে 4500 থেকে টিকিটগুলো হচ্ছে 4000 দেখাচ্ছিল আমাকে। তো দেখতে পাচ্ছেন আমার টিকিটটির প্রাইস পড়েছে 4076 টাকা। তো এই রুটে ইউএস বাংলারও কিন্তু প্রাইস এরকমই, তবে এই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কিছু প্রাইস কম ছিল। তবে যেহেতু আমি আপনাদেরকে এয়ার স্টার এই ফ্লাইট রিভিউ করে দেখাবো, সেই জন্য কিন্তু আমি এই ফ্লাইটটি বুক করি। এবং নভেরও কিন্তু এরকমই 4000, 4500, 4000, 4500 সবগুলো এয়ারলাইন্সের বিমান বাংলাদেশ বাদে সবার কিন্তু একই রকমের প্রাইস, খুব বেশি পার্থক্য হয় না। তো আপনি যদি এরকম কুপন ইউজ করেন তাহলে হয়তো কিছু কম পেতে পারেন। ওকে, আমরা নেমে গেলাম এই হলদিয়া পাখি থেকে, এইটিতে করে আসলাম আমরা। এই যে আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিয়েরা ট্যাঙ্গো আলফা, এটাতে করে আসলে আমরা আসলাম এয়ার স্টার এয়ারক্রাফট। ওকে, তো আমরা ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসলাম এই পেছনের এই এয়ার স্টারে করে সিয়েরা ট্যাঙ্গো আলফা। তো আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লেগেছে। আজকে এই ভিডিওটি আমি করছি একমাত্র আপনাদের জন্যই। আজকের তারিখ হচ্ছে 1 জানুয়ারি 2025 সালের প্রথম ফ্লাইট আমি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি এয়ারস্টাতে করে, এই হলদিয়া পাখি করে। তো এই বিমানটি খুবই ভালো, মানে ওভারঅল আমি যদি ফ্লাইট এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, এয়ারস্টার
4টা ফ্লিট তাদের আছে। তো আমরা জানি যে 2022 সালে আসলে তারা প্রথম যাত্রা শুরু করে এবং 22 সালে দুটি এয়ারক্রাফটে যাত্রা শুরু করে এবং পরবর্তীতে আরো 2023 সালে আরেকটি এয়ারক্রাফট এবং 2024 সালের নভেম্বরে তার আরেকটি এয়ারক্রাফট। তো ওভারঅল পূর্বের যে 3টি এয়ারক্রাফট ছিল এগুলোর বয়স অ্যারাউন্ড 8 বছরের মতো, আর নতুন যেটি এনেছে সেটি কিন্তু 2 বছর পুরানো। তো মোটামুটি আমি যেটাতে আসছে একটা খুবই সুন্দর ছিল, অনেক পছন্দ হয়েছে। তো ওভারঅল আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক বাটন ক্লিক করবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমি নেক্সট 20,000 সাবস্ক্রাইব হলে আবার আপনাদেরকে একটু লাইক টিপ উপহার দিব। আমরা অন্য কোথাও যাবো আবার আসেন। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি লাইফ।